মেটালের সাথে ওয়াটারের রিয়াকশন আমার ফর্ম হচ্ছে কি বলতো, NaOH KOH আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের প্রিপারেশন। তাহলে তিনখানা মার্ক করছি, NaOH এর প্রিপারেশন, KOH এর প্রিপারেশন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের প্রিপারেশন মার্ক করেছিস। তারপরে ভাই আবার সেই দেখ, এই যে কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম, ওয়াটারের সাথে মেটালিক অক্সাইডের রিয়াকশানে H2O + Na2O আমার ফর্ম হচ্ছে NaOH। তিনটে ইকুয়েশন আছে না, Na2O + H2O NaOH, K2O + H2 হচ্ছে KOH, আর CaO + H2 হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পাওয়া গেছে খুঁজে। তারপরে কি আছে ভাই ডাবল ডিকম্পোজিশন। এই নামটাম তোকে মনে রাখতে হবে না। ডাবল ডিকম্পোজিশন তুই কোথায় পড়েছিলি বলতো? ক্লাস 9-এ পড়েছিলি, সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে কেমিক্যাল চেঞ্জেস অ্যান্ড রিয়াকশনের মধ্যে ছিল না ডাবল ডিকম্পোজিশন, ডিফারেন্ট টাইপের রিয়াকশন নাম টাম দিয়ে ডাবল ডিকম্পোজিশন। আচ্ছা এনিওয়েজ মানে কি, বেসিক্যালি দুটোর মধ্যে আমার এক্সচেঞ্জ হচ্ছে। ভালো করে দেখ, এক্সাম্পলগুলো আমাকে জাস্ট পড়তে হবে। তোকে পরীক্ষাতে কখনো এইরকম কোশ্চেন দেবে না, প্রিপেয়ার অ্যান্ড বেস বাই ডাবল ডিকম্পোজিশন মেথড, এই ধরনের কোশ্চেন তোকে দেবে না। ওই ইকুয়েশনের বাদিকের পার্টটা দিয়ে তোকে ছেড়ে দেবে। প্রোডাক্ট আজকের ক্লাসে যেরকম কোশ্চেন দিয়েছিলাম, তোকে প্রোডাক্ট লিখতে আবার ব্যালেন্স করতে হবে সোজা কথা। তো দেখ সিমিলার হতো এখানে কি হচ্ছে, FeCl3 + 3NaOH ডাবল ডিকম্পোজিশন মানে কি বেসিক্যালি, দেখ দুখানা আমার এক্সচেঞ্জ হয়েছে। কোথায় কোথায় এক্সচেঞ্জ? দেখ FeCl3-তে ওই Cl- এর সাথে NaOH এর OH- আমার এক্সচেঞ্জ হয়েছে, তাই না? দেখতে পাচ্ছিস? তো বেসিক্যালি আমার ভাই FeOH তার হোল থ্রাইস + 3NaCl ফর্ম হলো। ক্লিয়ার? পরপর তিনটে ইকুয়েশন, একই ইকুয়েশন, একই টাইপের ইকুয়েশন মার্ক করেছিস। তিনটে ইকুয়েশন পরপর ইকুয়েশন মার্ক করতে থাকে। ওই প্রিপারেশন অফ বেসের মধ্যে 1 2 3 4 যা যা ইকুয়েশন আছে মার্ক করতে যায়। 5 নম্বর দেখ ভাই, অ্যাকশন অফ অক্সিজেন অন মেটাল সালফাইড। ভাই অ্যাকশন অফ অক্সিজেন অন মেটাল সালফাইড, তো কটা ইকুয়েশন আছে? দুখানা মার্ক করে ফেল। যদিও কোথাও দেয়নি এই কোশ্চেন, আগেরটাই দিয়েছে ডাবল ডিকম্পোজিশন, ওটা 5 নম্বর মার্ক করে রাখলাম, সোজা আছে ভাই, পড়ে রাখলাম। 6 নম্বর বাই ডিকম্পোজিশন অফ সল্ট, বাই ডিকম্পোজিশন অফ সল্ট, এগুলো তোর ক্লাস 9-এর রিয়াকশান। ডিকম্পোজিশন রিয়াকশান এই ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টারে ছিল, কেমিক্যাল চেঞ্জেস অ্যান্ড রিয়াকশন। ওর মধ্যে দেখ ফার্স্টটা কী আছে বলতো, ক্যালসিয়াম কার্বনেটের ডিকম্পোজিশন। ক্যালসিয়াম কার্বনেটের ডিকম্পোজিশনে কী ফর্মে, CaO + CO2। এই ইকুয়েশনটা তোকে মনে রাখতে হবে, ক্লাস 11-এও কাজে লাগবে, তখন কিন্তু তোকে বলে দেবে না, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেটের ডিকম্পোজিশন রিয়াকশান কী হচ্ছে, CaO + CO2, দেখতে পাচ্ছিস? তারপরে ভাই কপার কার্বনেট আছে, এনিয়াস পারছি। তারপরে দেখা যাচ্ছে মেটাল নাইট্রেট, দুখানা আছে না, ক্যালসিয়াম নাইট্রেট আর জিঙ্ক নাইট্রেট। আচ্ছা এই যে রিয়াকশান দুটো আছে, একটু বলি, এটা ক্যালসিয়াম নাইট্রেট আর জিঙ্ক নাইট্রেট, তাই তো? তুই বার কর হচ্ছে এবার HNO3 চ্যাপ্টার, HNO3 চ্যাপ্টার বার কর, HNO3। নাইট্রিক অ্যাসিড চ্যাপ্টার বার কর, নাইট্রিক অ্যাসিড চ্যাপ্টারে একদম লাস্টে চলে যা। নাইট্রিক অ্যাসিড চ্যাপ্টার বার করে একদম চ্যাপ্টারের লাস্টে চলে যা, একদম লাস্টে চ্যাপ্টারের, মানে যেখান থেকে কোশ্চেন আনসার স্টার্ট হচ্ছে সেখানে গেছিস। নাইট্রিক অ্যাসিড, বুঝেছে? নাইট্রিক অ্যাসিড চ্যাপ্টারের একদম লাস্ট। দেখ হেডিং দেওয়া আছে 10.7 এফেক্ট অফ হিট অন নাইট্রেটস, দেখা যাচ্ছে এফেক্ট অফ হিট অন নাইট্রেটস। তার মধ্যে দেখ ভাই প্রচুর NO3-ওয়ালা কম্পাউন্ডকে হিট করে করে প্রোডাক্ট হয়েছে। আমি এর আগে ইনফ্যাক্ট একদিন অন্য জায়গায়ও বলছিলাম, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির ক্লাসেও বলছিলাম, তাই না? সেম রিয়াকশানগুলো এখান থেকে প্রত্যেকটা রিয়াকশন তোকে পড়তে হবে। দেখ প্রত্যেকটা হচ্ছে কালার, এগুলো HNO3-র পার্ট, প্রত্যেকটাতে দেখ কালার আছে, স্টার্টিং মেটেরিয়ালের কালার আছে, প্রোডাক্টেরও আমার কালার আছে, তাই না? তার মধ্যে দেখ বেসিক্যালি 2 নম্বর রিয়াকশানটা দেখ ক্যালসিয়াম নাইট্রেট, 1 নম্বরটা ক্যালসিয়াম নাইট্রেট আর 2 নম্বরটা দেখ জিঙ্ক নাইট্রেট, তাই না? দেখতে পাচ্ছিস তো? সেম রিয়াকশান আমি আবার তোর অ্যাসিড বেস সল্টে ফিরে যাই, যে পেজটা বার করা ছিল সেখানে দেখ বেসের প্রিপারেশনে একই রিয়াকশান আছে। ভালো করে মার্ক কর এগুলো, কারণ এগুলো HNO3 চ্যাপ্টারেরই কোশ্চেন অ্যাকচুয়ালি। অ্যাসিড বেস সল্ট যেখানে বার করা ছিল সেই সল্টের পার্টে, বেসের পার্টে চলে যা, রিয়াকশানটা আবার মার্ক কর। পাওয়া গেছে খুঁজে? তাহলে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি HNO3 থেকে কোশ্চেনটা কিন্তু আসে, কোনটা হিট করলে কোথায় কখন কালার কী হবে সেগুলো HNO3-তে গিয়ে পড়বো। ইনফ্যাক্ট এখন আমি ইকুয়েশনটা পড়ে রাখছি, বুঝতে পেরেছিস? চল তারপর হচ্ছে 3.3.3 ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টির মধ্যে 1 নম্বরটা মার্ক কর, দে হ্যাভ এ শার্প অ্যান্ড বিটার টেস্ট। দে হ্যাভ এ শার্প অ্যান্ড বিটার টেস্ট, মার্ক করেছিস? 2 নম্বর ভাই, চেঞ্জ দ্য কালার অফ ইন্ডিকেটার। লাস্ট ক্লাসে আমি তুই অ্যাসিডের সাথে কালার চেঞ্জ পড়েছিলাম ডিফারেন্ট ইন্ডিকেটারে, আজকের পরীক্ষাতে কোশ্চেন দিয়েছিলাম। অ্যাসিড আমার লিটমাসের কালার কী চেঞ্জ করে, ব্লু থেকে রেড, ব্লু থেকে রেড। বেস আমার কী চেঞ্জ করে দেখ, রেড টু ব্লু, মনে রাখবো। সেকেন্ড মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ যদি আমি দিই বেসের মধ্যে কালার কী চেঞ্জ হবে, অরেঞ্জ টু ইয়েলো। অ্যাসিড আমার কী চেঞ্জ করে, মিথাইল অরেঞ্জের কালার অরেঞ্জ টু পিঙ্ক, ঠিক আছে? মনে পড়ছে, মনে রাখতে হবে ভাই। 3 নম্বর ফেনফথেলিন, এটার নাম, এটার প্রোনাউন্সিয়েশন কিন্তু ফেনফথেলিন হয়, ঠিক আছে? ফেনল অফ থ্যালিন নয়, এটার অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশন কি, ফেনফথেলিন। ওকে, তো যাই হোক ফেনফথেলিন
আমার অ্যাসিড কি কালার চেঞ্জ করতো ফেনপথ্যালিনের? কালারলেসই থাকতো, আগেও কালারলেস পরেও কালারলেস ছিল। বেস আমার কি চেঞ্জ করবে? কালারলেস টু পিঙ্ক। এই 3 নাম্বার মেথডটা ফেনপথ্যালিন অ্যাড করে তুই ক্লাস 12-এর টাইট্রেশনে করবি, স্কুলে প্র্যাকটিক্যালে, ঠিক আছে? টাইট্রেশনে করবি এটা ফেনপথ্যালিন ইউজ করে। মার্ক করেছিস? 3 নাম্বার পয়েন্টটা দেখ, তারপরে লেখা আছে দে আর সোপি সাবস্টেন্সেস দ্যাট ইজ দে আর স্লিপারি টু টাচ। দে আর সোপি সাবস্টেন্সেস, তার মানে কি বেসিক্যালি তুই যদি ল্যাবে গিয়ে কখনো NaOH টাচ করিস না হাতে, দেখবি এই সাবানের মতন হয়ে গেছে, চটচটে হয়ে গেছে হাতটা। সোপি সাবস্টেন্সেস দে আর স্লিপারি টু টাচ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখ কেমিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টি মানে বেসিক্যালি রিয়াকশান। তো রিয়াকশান আমার সব চ্যাপ্টার ইনক্লুড করেই আছে এখানে। 1 নাম্বার রিয়াকশান মার্ক কর, NaOH প্লাস CO2 Na2CO3 প্লাস H2O। NaOH প্লাস, এখান থেকে ডাইরেক্ট কিন্তু কোশ্চেন আসে, ডাইরেক্ট কোশ্চেন আসে ভাই, আমার কিছু করার নেই। KOH প্লাস CO2 K2CO3 প্লাস H2, এগুলো মনে রাখবো কীভাবে? প্র্যাকটিস করলেই মনে রাখা পসিবল, আর নাহলে তো পসিবল নয়। বাড়িতে বলেছিলাম মনে আছে একটা রিয়াকশানের সামারি কপি বানাতে, যার মধ্যে শুধুমাত্র রিয়াকশানগুলো, আমি কিন্তু বলেছিলাম প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির জন্য বানাতে বলেছিলাম। তাহলে স্বাভাবিকভাবে অ্যাসিড বেসও বানাবি স্বাভাবিকভাবে, জাস্ট রিয়াকশানগুলো আমার লেখা থাকবে পরপর। হ্যাঁ কি একটা? হ্যাঁ সেম কপিতে করবে, কটা কপি বানাবি? অ্যাসিড বেস সল্টের জন্য আলাদা কপি বানাবি নাকি? ওটা জাস্ট রিয়াকশানের সামারি কপি, ঠিক আছে? জাস্ট রিয়াকশানগুলো অনলাইনে লেখা থাকবে, ঠিক আছে? তারপরেরটা কি আছে ভাই? দে নিউট্রালাইজেস অ্যাসিডস টু ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার। এটা বেসিক্যালি সিম্পল অ্যাসিড বেস রিয়াকশন। দ্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমার বেস আর HCl হচ্ছে আমার অ্যাসিড। তো দুজনের রিয়াকশন আমার কী ফর্ম হলো? দেখ সল্ট প্লাস ওয়াটার, বুঝতে পারছিস? সল্ট প্লাস ওয়াটার ফর্ম হয়েছে। আচ্ছা সল্ট প্লাস ওয়াটার কীভাবে ফর্ম হয়েছে বুঝেছিস? কীভাবে সল্ট প্লাস ওয়াটার ফর্ম হলো? দেখ তোকে বলেছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তোর কাছে আছে, CaOH হোল টুয়াইস, এর মধ্যে আমি কী দিলাম? HCl। আচ্ছা এদের রিয়াকশানে সল্ট আর ওয়াটারটা ফর্ম হয় কীভাবে? ঠান্ডা মাথায় দেখ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে আমি বেসিক্যালি কী পাই? কটা আয়ন পাই বলতো? কী কী আয়ন পাই এখান থেকে? কী কী আয়ন পাই? Ca+2 আর OH মাইনাস কটা পাই বলতো? OH মাইনাস কটা পাই? কটা পাই OH মাইনাস? যদি একটা পেতাম তাহলে আমার কম্বাইন করলে ফর্মুলা হতো এটা CaOH। তো কটা OH মাইনাস পাই? দুটো OH মাইনাস পাই, ঠিক আছে? তার মানে আমি মিডিয়ামে পেয়েছি হচ্ছে এই জিনিসটা, একটা ক্যালসিয়াম প্লাস দুখানা OH মাইনাস। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। HClকে ভাঙলে আমি কি পাই? H প্লাস আর Cl মাইনাস, বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছিস। তাহলে তুই বল অ্যাসিড বেস রিয়াকশন মানে কি অ্যাকচুয়ালি? অ্যাসিড বেস রিয়াকশন মানে হচ্ছে অ্যাসিডের H প্লাস আর বেসের OH মাইনাস রিয়াকশন করে আমার বানাবে কি বলতো? ওয়াটার। তো ভাই এরা দুজন তো কম্বাইন করে আমার একখানা ওয়াটার মলিকুল বানিয়ে ফেললো, আরেকটা OH মাইনাস কোথায় যাবে? একে যদি আরেকটা ওয়াটার বানাতে হয় তাহলে এর কি দরকার? এই OH মাইনাসকে যদি ওয়াটার মলিকুল বানাতে তাহলে এর কি দরকার? আরেকটা H প্লাস দেবে কে? আরেকটা HCl। তাহলে আমার কি দরকার বলতো? আরেকটা HCl দরকার। তাহলে আমার টোটাল, বুঝতে পারছিস? তাহলে আমার H প্লাস OH মাইনাস কম্বাইন করে আমার আরেকটা H2 বানাবে, তখন আমি পেয়ে যাবো দুখানা H2। হ্যাঁ বুঝতে পারছি। তার মানে আমার এই রিয়াকশানে কটা HCl দরকার হলো? দুটো HCl দরকার হলো। ক্যালসিয়াম প্লাস টুর সাথে দুখানা Cl মাইনাস কম্বাইন করবে, করে আমার কি বানাবে? এটাই হচ্ছে আমার সল্টটা, বোঝা গেল? তার মানে H প্লাস আর OH মাইনাস বাদ দিয়ে বাকি যে ক্যাটায়ন আর অ্যানায়ন পড়ে থাকে ওরা কম্বাইন করে আমার বানায় হচ্ছে সল্ট। সল্টার ফর্মুলা কী হবে ভাই? ক্যালসিয়াম প্লাস 2 আর দুখানা Cl মাইনাস, তার মানে কী হলো? CaCl2। তাকে আমার ইকুয়েশন ব্যালেন্স হয়ে গেল অটোমেটিক্যালি, বোঝা গেছে? আমি তো ব্যালেন্সের মধ্যে গিয়ে করলাম, ব্যালেন্স কেন হয় আমি সেটা বুঝে বুঝে করলাম, বুঝতে পেরেছিস? তাহলে সল্ট আর ওয়াটার লিখতে পারবো, H প্লাস আর OH মাইনাস কম্বাইন করে আমার হবে হচ্ছে ওয়াটারটা, আর বাকি ক্যাটায়ন আর অ্যানায়নটাকে কম্বাইন করে আমি বানাবো হচ্ছে সল্ট, বোঝা গেছে? তাহলে অ্যাসিড বেস রিয়াকশনে সল্ট প্লাস ওয়াটার কীভাবে লিখি? এইভাবেই তো আমি সল্ট আর ওয়াটার লিখি যে কোনো অ্যাসিড বেস রিয়াকশনে। এটা হচ্ছে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন। এই রিয়াকশনটাকে কী বলে? অ্যাসিড বেস রিয়াকশন হচ্ছে বেসিক্যালি। ক্লিয়ার? বুঝেছিস? অ্যাসিড বেস রিয়াকশন। সেকেন্ড দেখ তারপরেরটা যেটা আছে একইভাবেই আছে, FeOH হোল টুয়াইস প্লাস 2HCl। একইভাবে আমি প্রোডাক্ট পাচ্ছি কি বলতো? FeCl2 প্লাস 2H2, FeCl2 প্লাস 2H2, বোঝা গেছে? FeCl2 প্লাস 2H2, বুঝলি পরেরটা? একইভাবেই ওই মধ্যে মার্ক করছিস তো? আচ্ছা তারপরে দেখ কী আছে ভাই? তিনটে রিয়াকশান আছে না? CuSO4 প্লাস NH4OH, ZnSO4 প্লাস NaOH, FeSO4 প্লাস NaOH। এটা তুই এই তিনটে যে অ্যানালাইটিক্যালে তুই পড়েছিস, এই তিনটে রিয়াকশন তুই অ্যানালাইটিক্যালে পড়েছিস। কেন পড়েছিস? কারণ মনে আছে আগের দিন আমি বলেছিলাম অ্যানালাইটিক্যালে তুই যখন পড়বি তোর টার্গেট থাকবে কি? ক্যাটায়নের সাথে রিয়াকশন করানো, ক্যাটায়নের সাথে রিয়াকশন করানো, আগের দিন বলেছিলাম। তো এখানে CuSO4 দিয়েছো, তো মানে কপার প্লাস 2 সাথে আমার রিয়াকশনের টার্গেট। তুই অ্যানালাইটিক্যালে কার সাথে পড়েছিলি? কপার প্লাস 2 সল্টের সাথে NH4 যে রিয়াকশন কার সাথে ছিল ওখানে?
সিইউএসও4ই ছিল, ঠিক আছে, সিইউএসও4ই ছিল অ্যানালাইটিক্যালে। ZnSO4 প্লাস NaOH পরেরটা যেটা আছে, তার মানে জিঙ্ক প্লাস টুর সাথে রিয়াকশন অ্যানালাইটিক্যালে পড়েছি। FeSO4 এর সাথে NaOH, দেখ FeSO4 এর সাথে NaOH এটা আমি অ্যানালাইটিক্যালে পড়েছি। তাহলে তিনটে পরপর অ্যানালাইটিক্যাল রিয়াকশন, আর আমি এখানে মার্ক করছি না, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটা দেখ বেসিক্যালি আছে কি 4 নাম্বার রিয়াকশনটা, when alkalis are warmed with an ammonium salt, ammonia gas is given out. ফার্স্ট রিয়াকশনটা যেটা আছে শুধু অ্যানালাইটিক্যালে পড়েছিস না আবার, NH4Cl প্লাস NaOH, অ্যানালাইটিক্যালের সেকেন্ড পেজের বাঁ দিকের একদম নিচের রিয়াকশনটা NH4Cl প্লাস NaOH আছে তো, পড়ছে মনে? এই প্রোডাক্টটা বোর্ড এক্সামে কোশ্চেন এসছে। সেকেন্ড রিয়াকশনটা দেখ কী আছে ভাই, এবার NaOH এর জায়গায় আমি জাস্ট কী করছি বলতো, আলাদা আলাদা বেস নিচ্ছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি। তো ব্যাপারটা তো আমার একই আছে, আমার মেন টার্গেট তো ভাই NH4 প্লাসের সাথে রিয়াকশন করানো। তো দেখ এখানে ফার্স্টটাতে আমার NH4 প্লাস ছিল, ওর সাথে অ্যানায়ন ছিল NH4Cl মানে Cl মাইনাস, থাক না কোনো অসুবিধা নেই। সেকেন্ড রেটটাতে দেখ আমার NH4 প্লাসের সাথে রিয়াকশন করাচ্ছি, কার করাচ্ছি দেখ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড OH মাইনাসের করাচ্ছি। প্রোডাক্ট আমার পুরো সেমই যাচ্ছে, একই যাচ্ছে, বুঝতে পারছিস? তারপরেরটা দেখ আমি NH4 প্লাসের সাথে করাচ্ছি, অ্যানায়নটা আমি নিয়েছি SO4-2, তো সব এক, দেখ সবই এক যাচ্ছে, বোঝা গেল? তাহলে তিনটে রিয়াকশন আমি এখান থেকে মার্ক করে রাখলাম, যদি আমার তোর ফার্স্টেরটাই আসে এর মধ্যে থেকে, বোঝা গেছে? ক্লিয়ার? চলো এইবারে চলে যাওয়া হচ্ছে পরের পেজে, মানে পরের পেজ নয় কি 3.4 জেনারেল ইউজেস অফ সাম বেসেস। আচ্ছা, তার আগে চলে যাবো 3.2.4 জেনারেল ইউজেস অফ সাম অ্যাসিডস। জেনারেল ইউজেস অফ সাম অ্যাসিডস, চলে যা জেনারেল ইউজেস অফ সাম অ্যাসিডস, বুঝেছিস? আচ্ছা, এর মধ্যে কতগুলো একটু পড়বো, যদিও বোর্ড এক্সামে দেয় না, স্কুলের এক্সামে দেয়, কোনগুলো কোনগুলো একটু মার্ক করি। 3.2.4 দেখতে পাচ্ছিস তো, জেনারেল ইউজেস অফ সাম অ্যাসিডস। আচ্ছা, ওর মধ্যে দেখ 1 নাম্বার হচ্ছে বোরিক অ্যাসিড। হ্যাঁ, বোরিক অ্যাসিড অ্যাজ অ্যান্টিসেপটিক। আমি কোশ্চেন দেবো না, আমি আমার এখানে পরীক্ষা নিলে আমি এই কোশ্চেন দেবো না, এটা স্কুলের পরীক্ষার জন্য পড়বো, ঠিক আছে? বোরিক অ্যাসিড ফর অ্যান্টিসেপটিক, যদিও স্কুলে দেয়, কিছু কিছু স্কুলে বোর্ড এক্সামে কোনোদিন আসেনি। বোরিক অ্যাসিড অ্যান্টিসেপটিক পাচ্ছিস খুঁজে? সাইট্রিক অ্যাসিড ভিটামিন সি প্রিজার্ভেশন, প্রিপারেশন। সাইট্রিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি প্রিপারেশন, ঠিক আছে? কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ফ্লেভার ড্রিঙ্ক, তার মানে কোল্ড ড্রিঙ্কের মধ্যে থাকে হচ্ছে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? CO2 প্লাস H2O বেসিক্যালি কার্বনিক অ্যাসিড হয়েছে। 6 নাম্বার অ্যাসিডিক অ্যাসিড, এটা হচ্ছে ভিনিগার বেসিক্যালি, ওকে দেখতে পাচ্ছিস তো? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লিনিং অফ মেটাল আইটেমস, লাস্ট ইয়ারে কোনো একটা স্কুলে দেখেছিলাম কোশ্চেন, বোর্ড এক্সামে কোনোদিনও আসেনি। ফসফরিক অ্যাসিড ফার্টিলাইজার, ঠিক আছে? আর বেনজোইক অ্যাসিড প্রিজার্ভেশন অফ ফুড অ্যান্ড মেকিং অফ পারফিউমস অ্যান্ড মেডিসিন। তুই যে কোনো বাড়িতে গিয়ে যে কোনো পারফিউমের কন্টেনারের ইনগ্রেডিয়েন্টটা দেখবি, এর মধ্যে ওদের মধ্যে বেনজোইক অ্যাসিড পাবি, ঠিক আছে? প্রিজার্ভেশন অফ ফুড, তুই যে কোনো শপিং মলে বা যে কোনো তুই ইয়েতে দেখ না, যে কোনো প্যাকেট দেখবি, প্যাকেজড ফুডের মধ্যে দেখবি প্রিজারভেটিভ হিসেবে বেনজোইক অ্যাসিড দেওয়া আছে, আইদার বেনজোইক অ্যাসিড থাকে বা সোডিয়াম বেনজোয়েট থাকবে, সোডিয়াম বেনজোয়েট। তার মানে এই জন্যই প্যাকেজড ফুড তোকে খেতে বারণ করে, কেন? তার কারণ তুই বেসিক্যালি কেমিক্যাল খাচ্ছিস, কেমিক্যালি খাস, এই জন্য চেষ্টা করা হয় যতটা কম সম্ভব প্যাকেজড ফুড খাওয়ার, কারণ বুঝতেই পারছি যদি আমি কেমিক্যাল বাইরে থেকে নিই সেটা আমাদের শরীরের জন্য স্বাভাবিকভাবেই ক্ষতিকর। তুই এটা ফ্রেশ ভেজিটেবল খাবি আর একটা কেমিক্যাল খাবি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তুই একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল শেষ করে দিবি আর তুই নর্মাল কোনো ভেজিটেবল খাবি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একটা কেমিক্যাল খাওয়া কখনোই আমার পক্ষে হেল্পফুল না, র কেমিক্যাল খাওয়া। তো যাই হোক, চল নেক্সট হচ্ছে চলে যাবো 3.3.4 জেনারেল ইউজেস অফ সাম বেসেস। 1 নাম্বার সোডিয়াম হাইড্রোক্সাইড ম্যানুফ্যাকচার অফ সোপ, ঠিক আছে? 3 নাম্বার দ্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ম্যানুফ্যাকচার অফ ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার, ঠিক আছে? 4 নাম্বারটা এদের মধ্যে একমাত্র ইম্পর্টেন্ট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইজ অ্যান অ্যান্টাসিড। মানে তোর যদি বাড়িতে অ্যাসিডিটি হয়, তোর ধর সাপোজ অ্যাসিডিটি হয়েছে, তুই যে ট্যাবলেটটা খাস না ওর মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে? অ্যাসিডিটি হলে তুই যে ট্যাবলেট খাওয়ার মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, কেন? তার কারণ অ্যাসিডিটি মানে কি বলতো, বেসিক্যালি
অ্যাসিডিটি মানে কি? এই যে ভাই তোর অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটি হয় এই বয়সে? অ্যাসিডিটি হয়? হয় না। বাড়িতে কারোর হয় অ্যাসিডিটি? হ্যাঁ ভাই হয়। অ্যাসিডিটি হওয়ার কারণ কি ভাই? অ্যাসিডিটি হওয়ার কারণ হচ্ছে সিম্পলি, সাপোজ তোর পাকস্থলীর ইংলিশ কি জানো? পাকস্থলীর ইংলিশ কি জানো? ইন্টেস্টাইন, স্টমাক, স্টমাক, হ্যাঁ। স্টমাকের মধ্যে যখন তোর খাবার যাচ্ছে, তোর দেখ একটা তুই ডেইলি তোর একটা বায়োলজিক্যাল ক্লক তোর আছে। মানে আমরা তো ভাই সবাই এই নেচারের ক্রিয়েশন, আমরা সিম্পলি নেচারের ক্রিয়েশন। এখন দেখ আমাদের সবার মধ্যে একটা বায়োলজিক্যাল ক্লক নেচার ইনবিল্ড দিয়ে দিয়েছিল, নেচারের একটা ইনবিল্ড বায়োলজিক্যাল ক্লক আমার মধ্যে ছিল। সেই বায়োলজিক্যাল ক্লকটা কীরকম? সাপোজ ভোরবেলা ঘুম থেকে উঠতাম, সকালবেলা ব্রেকফাস্ট করতাম, দেন দুপুরবেলা ধর লাঞ্চ, বিকেলবেলা ধর হালকা কিছু বা স্ন্যাক্স, আর ডিনার হচ্ছে আরও কম। এবং ডিনারের অ্যামাউন্ট হচ্ছে সবচেয়ে কম সারাদিনের মধ্যে। এটাই তো তুই শুনেছিস না? অনেক জায়গাতেই শুনেছিস কী বলতো, ব্রেকফাস্টটাকে হেভি করতে হয়, লাঞ্চ ওর থেকে কম, আর ডিনার হচ্ছে সবচেয়ে কম। কেন? তার কারণ হচ্ছে ভাই তুই যে খাবারটা খাচ্ছিস, খাবারটা তো ভাই তোর ভিতরে কি ডাইজেশনের জন্য তো সময় লাগে। কিন্তু তুই কী করি বলতো? উল্টোটা করি। আমি নয়, তুই করিস কী বলতো? উল্টোটা। কেন? তার কারণ তুই করিস হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করিস না, ফার্স্ট অফ অল স্কিপ করে দিস ব্রেকফাস্ট, লাঞ্চ গিয়ে করিস, আর ডিনারে হচ্ছে ভাই সব রকম খাবার খাস, ঠিক আছে? ডিনারে বিরিয়ানি থেকে শুরু করে যত রকম খাবার আছে ডিনারেই তুই মেনলি খাস। এখন এটা গন্ডগোলটা কোথায়? গন্ডগোল হচ্ছে ভাই তোকে তো খাবারটা গিয়ে তোর বায়োলজিক্যাল সিস্টেমে তোর ইন্টেস্টাইনে গেল, হজম হতে হবে, ডাইজেশন হবে। এখন তুই রাত্রেবেলা ধর খাস কখন বাড়িতে? 11:30, 12টা, 12:30, 11টা। গন্ডগোলটা কোথায়? তুই এত রাতে খাচ্ছিস ফার্স্ট অফ অল, খেয়ে তুই ঘুমিয়ে পড়িস, তাই তো? খেয়ে ঘুমিয়ে পড়িস, ধর তুই খেলি 11:30টার সময়, 12টার সময় ধর ঘুমাতে চলে গেলি। এটা একটা সিনারি, আমি তোকে যেটা বলছি। 11:30টায় তুই খেলি, 12টায় ঘুমাতে চলে গেলি, বা খেয়েই 5-10 মিনিট তুই বিছানায় শুয়ে পড়লি। গন্ডগোলটা কোথায় ভাই? আমি ঘুমাই কেন? ঘুমাই হচ্ছে মাসেলের রেস্টের জন্য। ঘুমাই হচ্ছে মাসেলের রেস্টের জন্য, সিম্পল। এবার ধর তুই জাস্ট খেয়েছিস, এখন ধর 11:30টায় খেলি, 12টায় ঘুমাতে চলে গেছিস, তো খাবার এখনও ভাই ডাইজেস্ট হচ্ছে ভিতরে। তার মানে তোর ভিতরে মাসেল অ্যাক্টিভ, বুঝতে পারছিস? তোর ভিতরে মাসেল অ্যাক্টিভ, আর তুই এদিকে ঘুমাচ্ছিস। তার ফলে কী হবে? তোর কোনো জিনিসটাই ঠিক মতন হচ্ছে না। ফার্স্ট অফ অল এর জন্য তোর হবে হচ্ছে ডাইজেশনে তোর টাইম বেশি লাগবে। ডাইজেশনে তোর লাগবে হচ্ছে টাইম বেশি। ডাইজেশনে টাইম বেশি লাগবে মানেই ডাইজেশনে গন্ডগোল হবে, ডাইজেশন ঠিকঠাক হবে না। ডাইজেশন ঠিকঠাক হবে না মানেই তার মানে তোর কী হবে বলতো? অ্যাসিডিটির সমস্যা হবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, তুই ঘুমাচ্ছিস, তোর মাসেল তো ভিতরে অ্যাক্টিভ আছে, তার মানে তোর প্রপার যে মাসেলের রেস্ট দরকার ছিল সেটাই হলো না, তার মানে তোর ওই ঘুম তোর এফেক্টিভ নয়, সিম্পল। তো এটা জিনিস শুনেছিস? যারা হচ্ছে বেসিক্যালি হেলদি লাইফস্টাইল লিড করে, যারা হচ্ছে তারা একদম মানে চূড়ান্ত রকমের ফিট, তারা দেখবি ডিনার করে সন্ধ্যাবেলা 7টা থেকে 8টার মধ্যে ম্যাক্সিমাম। এটা তুই শুনবি। যেমন অক্ষয় কুমার রাত্রে সন্ধ্যাবেলা 7টার সময় ডিনার করে। অক্ষয় কুমার বাদ দে, নরেন্দ্র মোদী সন্ধ্যাবেলা 7টার মধ্যে ডিনার, ঠিক আছে? এবং ডিনার করেছে মিনিমাম। ডিনার করে যে কোনো প্লেয়ার, ইনফ্যাক্ট যে কোনো ফুটবলার, যে কোনো ক্রিকেটার, এই মেসি রোনাল্ডো সম্পর্কে ওদের ইন্টারভিউ শুনলে ওদের বলেছে, কী বলেছে? যে কোনো ফুটবলার যারা হচ্ছে বেসিক্যালি টপ মোস্ট লেভেলে গেছে, ক্রিকেটার হোক যাই হোক, তারা সব ডিনার করে হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। 7-8টার মধ্যে ডিনার করলো, ঘুমোতে চলে যাচ্ছে 9টা 9:30টার মধ্যে, 9:30টার মধ্যে ঘুম, বুঝতে পেরেছিস? উঠে হচ্ছে ভোরবেলায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কেন? ডিনার করে ফার্স্ট অফ অল কম, ডিনার করার পরে হচ্ছে ওরা সাফিসিয়েন্ট টাইম একটা গ্যাপ থাকে, সেই গ্যাপের পরে গিয়ে ওরা ঘুমাতে যায়। আমি তো সেটা করি না, তারপরে আমাদের গন্ডগোল। ফার্স্ট অফ অল অ্যাসিডিটি গন্ডগোল, এটা হচ্ছে। সেকেন্ড হচ্ছে তার মানে কি ভাই, আমাকে তোকে রাত্রেবেলা বেশি রাত করে খেলে হবে না, যদি বেশি রাত করে খাইও তারপরে তোকে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে হবে না। মিনিমাম চেষ্টা করবি খাওয়া আর ঘুমের মধ্যে যেন 2 ঘন্টার গ্যাপ থাকে। এখন এইবারে ধর তুই করলি কি, রাত্রেবেলা ধর তুই 12:30টায় ডিনার করেছিস, ফার্স্ট অফ অল তুই এটা ভুল করছিস। এত রাতে ডিনার করলে ফার্স্ট অফ অলই গন্ডগোলের। 12:30টায় খেলি, 2:30টার সময় ঘুমোতে যাচ্ছিস 2 ঘন্টার গ্যাপ দিয়ে। তোর বায়োলজিক্যাল ক্লক তোর সাথে মানে তুই বিট্রে করছিস, তোর বায়োলজিক্যাল সিস্টেমকে বিট্রে করছিস। তো বায়োলজিক্যাল সিস্টেম তোকে ফিরিয়ে দেবে, এখন ফেরাবে না। ফেরাবে কবে এসো? আজ থেকে 40-50 বছর পর ফিরিয়ে দেবে। এক্স্যাক্টলি। তুই দেখবি আগেকার দিনের লোকজনের মানে বেঁচে থাকার বয়স অনেক বেশি ছিল, আর এখনকার লোকজন ম্যাক্সিমাম হচ্ছে 70-80 হয়তো বেঁচে থাকবে। তারপরে আরও আস্তে আস্তে কমবে, কারণ তোর লাইফস্টাইল এমনভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু বায়োলজিক্যাল সিস্টেম তোকে এইভাবে প্রোভাইড করেনি। তুই এখন এটা বুঝতে পারছিস না, কিন্তু বুঝবি 50 বছর পর, 40 বছর পর, 50 বছর 30 বছর পরেই বুঝতে পারবি। তখন কিন্তু ভাই তোর সমস্ত রকমের রোগ তোর মধ্যে আসবে, সমস্ত রকমের ডিজিজ তোর মধ্যে ঢুকবে। একদম সিম্পল। এটা তোর মনে হচ্ছে এখন কোনো ব্যাপার না, ঠিক আছে ভাই আমি এখন রাত্রেবেলা খাবো, কোনো ব্যাপার না, সবার তো বায়োলজিক্যাল সিস্টেম আলাদা। অ্যাকচুয়ালি নয়, এটা কিন্তু ভুল কথা। তো এখন সাফার করবি না, করবি পরে গিয়ে। দেখবি এই জন্য এখন সবার 40-45 বছরে ডায়াবেটিস, সব রকম প্রবলেম আছে। আগেকার দিনের মানুষজনের ছিল এসব কিছু ছিলই না, তারা 100 বছর 110 বছর বাঁচত সিম্পলি। তো যাই হোক,
এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা ব্যাপার কি অ্যাসিডিটির জন্য, সেকেন্ড ব্যাপার হচ্ছে তুই ধর বাড়িতে যখন থাকিস তুই তো ফার্স্ট অফ অল কোনো রুটিন মেনটেন করিস না। কীরকম রুটিন? ধর আজকে ধর তুই ব্রেকফাস্ট করলি সকালে 10টার সময়, কালকে ব্রেকফাস্ট করলি ধর সকাল 7টার সময়, তারপরে দিন করলি 11টার সময়, তারপর দিন ব্রেকফাস্ট করলিই না, ঘুমতে করিস ধর 12টার সময়। হতেই পারে এরকম হচ্ছে, সামার ভ্যাকেশনে ধর হচ্ছিল। তো বেসিক্যালি এতে গন্ডগোলটা কী হয়? গন্ডগোল হয় হচ্ছে তুই যখন খাবার খাচ্ছিস, ভাই তোর পাকস্থলী জিনিস কী ছিল? স্টমাক। হ্যাঁ, স্টমাকের মধ্যে খাবার যাচ্ছে, তো ওখানে ভাই কে মেশে জানিস খাবারের সাথে? কে মেশে জানিস খাবারের সাথে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশে তোর খাবারের সাথে। তো ডাইজেশনের মধ্যে HCl গিয়ে খাবারটায় মেশে খাবারটাকে ডাইলিউট করে দেয়, মানে খাবারটাকে একদম পুরো HCl মেশে। এইবারে তুই যদি কী করিস, তার মানে ধর তোর বায়োলজিক্যাল ক্লক জানে আমি এই টাইমে খাবো, আমি এই টাইমে ওখান থেকে HCl বার করবো, ঠিক আছে? আমার স্টমাকের মধ্যে HCl বেরোবে, তো সিস্টেম ধর এটা জানে। এইবার ধর তুই আজকে ধর খেলি দুপুরবেলা 12টার সময়, কালকে ধর তুই খেলি না, তাহলে কালকে কি সিস্টেম জানিস কী করবে? কালকে ওই টাইমে HCl বার করবে, কিন্তু তখন তো খাবার নেই। তার ফলে কী হবে বলতে, HCl গিয়ে তোর স্টমাকের ভিতরে সেলগুলোকে আস্তে আস্তে পুড়িয়ে দেবে স্বাভাবিকভাবে। HCl তো অ্যাসিড ভাই, তোর বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে এত স্ট্রং অ্যাসিড আছে তুই ভাবতেই পারিস না, আছে তোর মধ্যে আছে, ঠিক আছে? তার মানে তোর কী করছে বলতো, স্টমাককে পুড়িয়ে দিচ্ছে। এবারে এটা একদিন করলাম, দুদিন করলাম, এইভাবে যদি আমার কন্টিনিউয়াসলি একটা ইরেগুলার আমি রুটিন মেনটেন করতে থাকি, আমার কী হবে জানিস তো, এই স্টমাকের ভিতরে আমার এরকম এই এগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, এই জ্বালাগুলো বার্ন্ড পজিশনগুলো বাড়তে থাকবে। এটাকে বলা হচ্ছে আলসার। শুনেছি আলসার? আলসার হবে তখন কিন্তু ভয়ঙ্কর অবস্থা। আলসার হলে তোকে কিন্তু কিছু খেতে পারবি না। কেন? তখন যখনই তোর ভিতরে খাবার যাচ্ছে তোর ভিতরে জ্বালা করবে। কেন? কারণ ওগুলো তো পুড়ে আছে, ওখানে খাবার যাচ্ছে, জ্বালা করছে, আবার HCl মিশছে ওর সাথে সাথে, তাহলে ভয়ঙ্কর অবস্থা আলসার। এবার আলসার ডিটেক্ট করে কীভাবে জানিস? এন্ডোস্কোপি করে। এন্ডোস্কোপি তুই ইউটিউবে সার্চ করতে পারিস, এন্ডোস্কোপি কীভাবে করে। তোর মুখের মধ্যে একটা পাইপ ঢোকাবে, পাইপের মাথায় ক্যামেরা থাকবে, এটা ভয়ঙ্কর, মানে কষ্ট হয় বিশাল। তোর মুখের মধ্যে দিয়ে পাইপ ঢুকে দেখবে ভাই স্টমাকের মধ্যে কোথায় কোথায় পুড়ে গেছে, সেই অনুযায়ী তোর ট্রিটমেন্ট হবে। তুই তখন নর্মাল খাবার কিচ্ছু খেতে পারবি না, তোকে ওই সব একদম পেস্ট করা খাবার খেতে হবে, একদম সিম্পল খাবার খেতে হবে, কোনো স্পাইসি খাবারের প্রশ্নই আসছে না। এই হচ্ছে আমার, তার মানে রেগুলারলি ঠিক টাইমে খাবার মেনটেন করার চেষ্টা করবি, এটা ফার্স্ট অফ অল। বুঝতে পেরেছিস? নাহলে কিন্তু আলসার হবেই, এবং আলসার কিন্তু ভয়ঙ্কর স্টেজে চলে যায়। দেখবি তোর মাঝে মাঝে পেট জ্বালা করে না? পেট জ্বালা করার কারণ কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে অলরেডি। এটা সবারই হয়, HCl একটু একটু করে বেরোচ্ছে, খাবার পাচ্ছে না, জ্বালা করছে। এটা যদি যখনই হায়ার লেভেলে চলে যাবে তখনই আলসার চলে যাবে, বুঝতেই পারলি? তার মানে এই হচ্ছে আমার গন্ডগোলের শুরু হয়েছে। এখন যে আমাদের লাইফস্টাইল এগুলো হচ্ছে স্বাভাবিকভাবে। আলসার হলে কিন্তু এন্ডোস্কোপি করতে হবে, এন্ডোস্কোপির টেকনিক ইউটিউবে গিয়ে দেখবি। মুখের মধ্যে পাইপ ঢোকাবে, শুনে মনে হচ্ছে ভাই পাইপ ঢোকাবে আর কী আছে, আরে পাইপ ঢোকাবে, তুই যা কষ্ট হবে না বুঝতে পারবি, তোর ভিতর দিয়ে পাইপ ঢুকছে, ঠিক আছে? ক্যামেরা লাগানো আছে মাথায়, তো কান দিয়ে রক্ত বেরোবে, এগুলো সব মেডিকেলের পার্ট। তারপর হচ্ছে কি সেকেন্ড, এটা হচ্ছে আমার মেন কারণ, তার মানে আমি প্রপার টাইমে খাবার দাবার খাবো, এটা তোকে খেতে হবে। তুই বাড়িতে কারোর উপর রাগ না করে খেলে সেটা তোর ইচ্ছা, কিন্তু তোকে বায়োলজিক্যাল সিস্টেম সব মানবে না। থার্ড হচ্ছে আরেকটা জিনিস কি সবচেয়ে আমি তুই গন্ডগোল করি এই অ্যাসিডিটির জন্য, কি তুই বাড়িতে খাবার খেয়ে সঙ্গে সঙ্গে জল খেয়ে নিস, খাবার খেলি সঙ্গে সঙ্গে জল খেলি, এটা হচ্ছে আরেকটা গন্ডগোলের কাজ। কেন? সায়েন্স আছে এর পিছনে। কেন? সিম্পলি দেখ, আমাদের বেসিক্যালি টেকনিক কী বলতো, তুই যখন বাড়িতে খেতে বসিস তোকে পাশে সুন্দর করে গ্লাসে জল দিয়ে বসে, তুই ভাই জল খাচ্ছিস খাবার খাচ্ছিস, জল খাচ্ছিস খাবার খাচ্ছিস, এটা একদম করবি না। তার কারণ তুই সিম্পলি ভাব, তুই যখন খাবার খাচ্ছিস তো ভাই ওই স্টমাকের মধ্যে গিয়ে খাবার যাচ্ছে, ওর সাথে HCl তো মিশছে। এবারে তুই ভাব, তুই যদি ওর মধ্যে জল অ্যাড করিস, তার মানে কী হলো বলতে, HClটা ডাইলিউট হয়ে গেল, সোজা কথা HCl ডাইলিউট হয়ে গেল। তাহলে আমার ভাই খাবারটাকে হজম করার জন্য যে HCl বডি বার করছিল, আমি যদি ডাইলিউট করে দিই তাহলে আমার হজমে বেশি টাইম লাগবে না কম টাইম লাগবে? আমার HCl যদি ডাইলিউট হয়ে যায় তাহলে তোর অ্যাক্টিভিটি গেল কমে স্বাভাবিকভাবে। তো HCl গেছে আমার, হ্যাঁ আমার ডাইলিউট হয়ে গেছে। আচ্ছা, ডাইলিউট হয়ে গেছে মানে কি বলতো, তার মানে ডাইলিউট হয়ে গেছে মানে হচ্ছে ভাই আমার খাবার ডাইজেশনে লাগবে টাইম বেশি, আবার সেই অ্যাসিডিটির প্রবলেম এখান থেকে শুরু হবে। এই জন্য খাবার আধ ঘন্টা আগে, খাবার আধ ঘন্টা পরে জল খাবি না, এটা অ্যাকচুয়াল নিয়ম। তুই যে কোনো ডাক্তারের কথা শুনবি দেখবি এগুলোই বলে ডাক্তাররা। বাড়িতে যে টেকনিকটা ফলো করা হয়, খাবারের সাথে সাথে পাশে একটা গ্লাস দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছে, ভাই তুই গ্লাস দূরে সরিয়ে রেখে দিবি। তুই যদি জল তেষ্টা পায়ও একটুখানি খেতে পারিস, তাহলে এরকম না যে ভাই আমি এক থালা ভাত খেলাম আর এক জগ জল খেলাম, বাড়িতে তাই করিস, এক বোতল জল খেলে নি, ঠিক আছে? তুই না খেলেও তোর মা বাবা তোকে বলে ভাই জল খা, জল খা, খাবি না, সিম্পল। তুই আধ ঘন্টা ওয়েট করে তারপরে খাবি, এটা রিজন। এই রিজনটা তুই বলবি, HCl তোর সাথে মিশছে, এবার HCl যদি ডাইলুট হয়ে যায় তাতে অ্যাক্টিভিটি গেল কমে, তোর শরীরে কিন্তু খারাপ হবে। এখন হবে না, যেটা হবে হচ্ছে 40-50 বছর পরে গিয়ে বুঝতে পারবি সব এই প্রবলেমগুলো তোর মধ্যে আস্তে আস্তে আসতে থাকবে। এনিওয়েজ চল, তার মানে এই হচ্ছে আমার, কোথায় গেল, তার মানে দেখ তোর যদি অ্যাসিডিটি হয়, তার মানে কি বলতে, অ্যাসিডিটি মানে কি হয়েছে, তোর মধ্যে বেশি অ্যাসিড বেরোচ্ছে, তাই তো?
অ্যাসিডিটি বেশি, অ্যাসিডিটি মানে কি বলতো তোমাদের বেসিক্যালি অ্যাসিড বের হচ্ছে। তো আমি কী করতে হবে, ওটাকে ওই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে হবে। তো নিউট্রাল করতে গেলে আমি কী করবো, অ্যাসিডের মধ্যে একটা বেস পাঠাবো স্বাভাবিকভাবেই। তো আমি যে ট্যাবলেটটা খাই অ্যান্টাসিড, অ্যান্টাসিডের মধ্যে কী থাকে বলতে একটা বেস থাকে, বুঝলি তো? কোন বেসটা থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তাহলে এই হচ্ছে আমার 4 নাম্বার পয়েন্ট, বোঝা গেছে? তাহলে 4 হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অ্যাজ অ্যান অ্যান্টাসিড নিউট্রালাইজেস দ্য অ্যাসিডিটি। মার্ক করে এটা কিন্তু ভালো কোশ্চেন, হয়ে গেছে? তারপর হচ্ছে ভাই কোনটা, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড 8 নাম্বার। ক্যালসিয়াম অক্সাইড অ্যাজ ড্রাইং এজেন্ট। এই ড্রাইং এজেন্ট হিসেবে ইউজ আমার তোর আছে, অ্যামোনিয়া চ্যাপ্টারে পড়বো ক্যালসিয়াম অক্সাইড অ্যাজ ড্রাইং এজেন্ট, এই জন্য এখানে মার্ক করে রাখো। বোঝা গেল? বুঝতে পেরেছিস? চল এইবারে খাতায় হেডিং দে, লেখ খাতায় হেডিং দে, লেখ আইডেন্টিফিকেশন অফ অ্যাসিডিটি অর বেসিসিটি। আইডেন্টিফিকেশন অফ অ্যাসিডিটি অর বেসিসিটি। আইডেন্টিফিকেশন অফ অ্যাসিডিটি অর বেসিসিটি। Identification of acidity or basicity. And বলে লেখ স্মল p ক্যাপিটাল H, pH scale, identification of acidity and basicity and pH scale, স্মল p ক্যাপিটাল H, pH scale লিখেছিস? pH scale। আচ্ছা শোন, pH scale তুই ক্লাস 10-এ লগ আছে তোর, লগ আছে ম্যাথসের মধ্যে, লগ করেছিস? লগ করেছিস না? লগ ক্লাস 10-এ ম্যাথসে আছে, আছে তো? আচ্ছা তো ক্লাস 10-এ ম্যাথসে লগ আছে তো? আছে কি লগ? ক্লাস 9-এ ছিল। আচ্ছা লগ বেস এই টার্মগুলো শুনেছিস? লগের বেস আমার কি হয়? 10। লগের বেস ই হয় বলে শুনেছিস কখনো? লগের বেস ই, ওগুলো তাহলে ক্লাস 11-এ পড়ে আছে, ঠিক আছে? ওগুলো পড়েই আছে। দেখ বেসিক্যালি তুই ভাব একটা সলিউশনের মধ্যে যদি আমার H+ আয়ন বেশি থাকে, ধর আমার যদি একটা সলিউশনের মধ্যে H+ আয়ন বেশি থাকে আর ধর একটা আমার সলিউশনের মধ্যে আছে H+ আয়ন কম, তাহলে বলতো আমি কোনটাকে বেশি অ্যাসিডিক বলবো? যার মধ্যে বেশি আছে না কম আছে? অবভিয়াসলি যার মধ্যে H+ আয়ন বেশি আছে সে হচ্ছে আমার বেশি অ্যাসিডিক, যার মধ্যে H+ আয়ন কম হচ্ছে সে হচ্ছে আমার কম অ্যাসিডিক। তারপর চল খাতার মধ্যে লিখি, লেখ কনসেন্ট্রেশন অফ H+ আয়ন, লেখ কনসেন্ট্রেশন অফ H+ আয়ন, কনসেন্ট্রেশন অফ H+ আয়ন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এটা তো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইন, এটা তো জানিস। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কী হবে? অ্যাসিডিটি। কনসেন্ট্রেশন অফ H+ আয়ন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। আচ্ছা ক্লাস 11-এ উঠে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার যখন হবে তখন তুই দেখবি কনসেন্ট্রেশনকে বেসিক্যালি কীভাবে ডিনোট করে জানিস তো? এইভাবে, এদিকে তাকা, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে। তার মানে এটার মানে হচ্ছে বলতে কি, আমি আর এই কথাটা ক্লাস 11-এ উঠে কেউ আর এইভাবে লেখে না কনসেন্ট্রেশন অফ H+ আয়ন, তখন সবাই এইভাবে লেখে থার্ড ব্র্যাকেটের মধ্যে H+, বোঝা গেল? থার্ড ব্র্যাকেটের মধ্যে H+ মানে কি? কনসেন্ট্রেশন অফ H+ আয়ন, ঠিক আছে? লিখেছিস কনসেন্ট্রেশন অফ H+ আয়ন। তাহলে H+ আয়নের কনসেন্ট্রেশন যত বেশি হবে তত হচ্ছে আমার অ্যাসিডিটি বেশি হবে স্বাভাবিকভাবেই। এখন এই H+ এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হয় এগুলো তোর ক্লাস 10-এর পার্ট না, এখন যেটা বলছি H+ এর ভ্যালু অ্যাকচুয়ালি মিডিয়ামে কত দেখা যায় বলতো? 10⁻⁻7, 10⁻⁻6 এইরকম রেঞ্জে, 10⁻⁻6, 10⁻⁻6.5, 10⁻⁻ সামথিং এরকম রেঞ্জে। এবারে দেখ 10⁻⁻ সামথিং, এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে আমার কষ্ট হয়। কেন কষ্ট হয়? অবশ্যই আমি তোকে বলি 10⁻⁻6, 10⁻⁹ দুটোর মধ্যে কম্পেয়ার কর। এটা কম্পেয়ার করা তোর পক্ষে সোজা, নাকি একটা 6 আর 9-এর মধ্যে কম্পেয়ার করা তোর পক্ষে সোজা? কোনটা কম্পেয়ার করা সোজা? অবভিয়াসলি 6 আর 9। তার মানে আমি জাস্ট ওয়ে অফ রিপ্রেজেন্টেশনকে চেঞ্জ করে দিলাম। কীভাবে চেঞ্জ করলাম? দেখ H+ এর কনসেন্ট্রেশন আমরা অ্যাকচুয়ালি কত পাই? 10⁻⁻ সামথিং এরকম রেঞ্জে পাই, 10⁻⁻ সামথিং। তা আমি ওটাকে জাস্ট ওয়ে অফ রিপ্রেজেন্টেশন চেঞ্জ করে দিয়ে আমি এটাকে কী করলাম? একটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছি। এটা ক্লাস 11-এ আছে, দেখ বেসিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, লগ বেস 10 কনসেন্ট্রেশন অফ H+। এটা কেন করলাম ক্লাস 11-এ উঠলে বুঝে যাবি। এইভাবে যদি আমি রিপ্রেজেন্ট করি না, মাইনাস আছে আগে একটা, তাহলে দেখবো আমার এটার ভ্যালু আসছে কি বলতো? ইন্টিজার। এটার ভ্যালু আসবে কত? ইন্টিজার আসবে, ইন্টিজার। তো ইন্টিজার তো আমার পক্ষে কম্পেয়ার করা সোজা, বুঝতে পারছি তো? আমি তোকে বললাম এর ভ্যালু 11, ওর ভ্যালু 14, কম্পেয়ার করতে আমি পাচ্ছি। কিন্তু দেখ আমি 10⁻⁻6.5 আর 10⁻⁻9.75 কম্পেয়ার করতে কষ্টই হবে স্বাভাবিকভাবে, 10⁻⁻। তো আমি বলতো 10⁻⁻6-এর ভ্যালু বেশি নাকি 10⁻⁻3 এর ভ্যালু বেশি? কার ভ্যালু বেশি? 10⁻3 না 10⁻6? 10⁻3 এক্স্যাক্টলি, ঠিক আছে? তো যাই হোক 10⁻⁻, এটা কম্পেয়ার করা আমার পক্ষে সোজা নয়। কেন সোজা নয়? আরও কষ্টটা কোথায় হবে? যদি আমি গ্রাফ আঁকি, আরে গ্রাফের মধ্যে আমি 10⁻⁻ আঁকতে হবে। দেখ ওর থেকে তো আমার 1, 2, 3, তুই তো গ্রাফ অলরেডি ম্যাথ শিখেছিস না গ্রাফ পেপার নিয়ে, কোঅর্ডিনেট বার করে?
তো সিমিলার হতে আমি দেখ 1 2 3 প্লট তো আমি ইজিলি করতে পারবো, এইগুলো ধর 1 2 3 এরকম। আমি যদি 10 টু দি পাওয়ার মাইনাস করি তাহলে আমায় কী করতে হবে ভাই, 0 থেকে 1, 1-এর মধ্যে চলবে পুরো। অলরেডি আমার গ্রাফ করতেও কষ্ট হবে, তাহলে আমি এই পুরো জিনিসটাকে ওয়ে অফ রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ করে দিলাম। আমি এটাকে রিপ্রেজেন্ট করলাম কিন্তু এইভাবে মাইনাস লগ বেস 10 এইচ প্লাস, বোঝা গেছে? এভাবে যদি রিপ্রেজেন্ট করি এই টার্মটাকে বলে হচ্ছে বেসিক্যালি, ভালো করে তাকা, এই টার্মটা আমার কি আসবে বলতে, একটা ইন্টিজার আসবে, মানে ইন্টিজার না, আমার পজিটিভের দিকে ভ্যালুটা আসবে, ঠিক আছে? মাইনাস লগ বেস 10 এইচ প্লাসের ভ্যালু আসবে হচ্ছে আমার পজিটিভের দিকে, বোঝা গেল? মাইনাস লগ বেস 10 এইচ প্লাস এটার ভ্যালু আসবে হচ্ছে পজিটিভের দিকে। এখন সিম্পলভাবে তুই দেখ, এখন এত চাপ নিতে হবে না, জাস্ট তোকে আমি ক্লাস 11 একটা পার্ট বলছি, এগুলো তোকে ক্লাস 10 জিজ্ঞেস করবে না। মাইনাস লগ বেস 10 এনিথিং, ঠিক আছে? মাইনাস লগ বেস 10 এনিথিং, এটাকে বলে হচ্ছে পি এনিথিং, সোজা কথা, পি এনিথিং। মাইনাস লগ বেস 10 এনিথিং এটাকে বলে হচ্ছে পি এনিথিং, তার মানে কি মাইনাস লগ বেস 10 এক্স এটাকে বলবো হচ্ছে পি এক্স, ঠিক আছে? মাইনাস লগ বেস 10 এক্স এটাকে আমি কি বলবো তো পি এক্স, এটাকে বলবো হচ্ছে পি এক্স, বোঝা গেছে? তো মাইনাস লগ বেস 10 বিরাটি ওটাকে বলতাম পি বিরাটি, এইভাবে জাস্ট রিপ্রেজেন্টেশন, আর কিছু না। তো মাইনাস লগ বেস 10 এইচ প্লাস এটাকে বলে হচ্ছে কি বলতো আমার পিএইচ, পিএইচ। এটাকে খাতায় তুই বক্স করে লিখে রাখ, জাস্ট এইটাকে তুই লিখবি জাস্ট, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 এইচ প্লাস, যদিও তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করে না। পিএইচ ইকুয়ালস টু কি আমার মাইনাস লগ বেস 10 এইচ প্লাস, ঠিক আছে? তাহলে তুই খাতা মাথায় লিখে রাখলি কি পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 এইচ প্লাস, ঠিক আছে? পিএইচ ইকুয়ালস টু কি লিখলি, লিখেছিস? পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 এইচ প্লাস, হয়ে গেছে? তোর ব্যক্তিগত ইচ্ছা লিখবি কি লিখবি না। পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 এইচ প্লাস, বোঝা গেছে? তার মানে এই পিএইচ হচ্ছে কি বলতো, আমি পিএইচ দিয়ে বলতে পারি ভাই একটা সলিউশন অ্যাসিডিক না বেসিক, এটা জাস্ট ইন্ডিকেট করছে। যার মধ্যে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন বেশি হবে তার আমার কী হবে বলতো, অ্যাসিডিটি হবে বেশি। আর যার মধ্যে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন কম হবে তার আমার পিএইচ কী হবে, সরি পিএইচ না, যার মধ্যে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন কম তার অ্যাসিডিটি কী হবে, কম। এইবারে তুই একটা জিনিস দেখ, আমার এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন যদি বেশি হয়, এইচ প্লাস আয়নের যদি কনসেন্ট্রেশন, তুই এদিকে তাকা, এইচ প্লাসের কনসেন্ট্রেশন বেশি বাড়তে থাকলে তাহলে বলতো এই পুরো টার্মটা বেশি হবে না কম হবে? কম, কারণ মাইনাস চলে এসছে। তার মানে এইচ প্লাস আয়নের ভ্যালু যত বাড়তে থাকবে তার আগে যদি মাইনাস চলে আসে তাহলে ওভারঅল টার্মটা তত কমতে থাকবে। তার মানে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন যত বাড়ে পিএইচ আমার তত কমে, বুঝলি? এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন যত আমার বাড়ে তত হচ্ছে আমার পিএইচ কী হয়, কমে। তাহলে পিএইচ যত কমে তাহলে অ্যাসিডিটি বাড়বে না কমবে? এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন যত বাড়বে পিএইচ আমার তত কী হবে, কমবে না বাড়বে?